আজকে আমি যেই সিনেমাটির এক্সপ্লেনেশন করতে যাচ্ছি সেটি হলো নিনজা অ্যাসাসিন। এটি একটা অ্যাকশন আর মার্শাল আর্ট ভিত্তিক সিনেমা। এই সিনেমাটা শুধু সাধারণ নিনজা অ্যাকশন না, বরং এর গল্পটাও খুব দারুণ। এর শেষটা খুব আবেগময়, আর সেখানে একটা নৈতিক বার্তাও আছে যা অন্য সব অনুভূতির ওপর ভর করে দাঁড়িয়ে আছে। এই সিনেমাটা দারুণ জানে কিভাবে তীব্র অ্যাকশন দৃশ্যগুলোকে শক্তিশালী চরিত্রের গঠনের সাথে ব্যালেন্স করে দেখাতে হয়, যার ফলে পুরো সিনেমাটা একটা কমপ্লিট প্যাকেজ হয়ে যায়। আগেই বলে রাখি, সামনে স্পয়লার আছে, সাবধানে শুনো। সিনেমার শুরু হয় একটা ট্যাটু দোকান থেকে, যেটার মালিক এক বয়স্ক আর অভিজ্ঞ লোক। সে এক তরুণ গ্যাংস্টারের সাথে কাজ করছিল। ঠিক সেই সময় আরেকজন আসে আর একখানা খাম দেয়, যেটার ভেতরে ছিল কালো বালি। গ্যাং সদস্যেরা ব্যাপারটা ধরতে পারে না, কিন্তু ওই বয়স্ক লোকটা সাথে সাথে থমকে যায়। সে বলে যে এই কালো বালি মানে হলো সবচেয়ে ভয়ঙ্কর নিনজারা আসছে। সে আরও বলে অনেক বছর আগে সে এদের সামনে পড়েছিল আর জানে ওরা কতটা ভয়ঙ্কর হতে পারে। যখন গ্যাং সদস্যেরা তার কথা নিয়ে হাসাহাসি করে আর বলে সে কাপুরুষ, তখন সে নিজের বুকের একটা বড় দাগ দেখায়, যেটা নাকি এক নিনজার আক্রমণে হয়েছিল। সে জানায় সে ডান পাশে হৃদয় নিয়ে জন্মেছিল বলেই সে সেদিন বেঁচে গেছিল। হঠাৎই একজনের মাথা কেটে যায়, চারদিকে রক্ত ছিটকে পড়ে। তারপর ছাদ থেকে একটা তার নেমে এসে আরেকজনকে টেনে তুলে নেয়। যখন তাকে নিচে ফেলে দেয়, তখন শুধু পেটের একটা টুকরো পড়ে থাকে। নিনজারা ছায়ায় লুকিয়ে থেকেই এইসব করে। ওদের গতি এত বেশি যে মুহূর্তেই শরীর আর অঙ্গ ছিন্ন ভিন্ন করে ফেলে। পুরো জায়গাটা যেন একটা রক্তস্নানে পরিণত হয়। সবাই মরার পর তখনই ছায়া থেকে বেরিয়ে আসে সেই ভয়ানক নিনজারা। এরপর আমাদের পরিচয় করানো হয় জাপানের ওজুনু বংশের সঙ্গে। এই বংশের নেতা হলো নিষ্ঠুর লর্ড ওজুনু, আর এই বংশটা ছোট ছোট ছেলে মেয়েদের তুলে নিয়ে গিয়ে ওদের নৃশংস প্রশিক্ষণ দিয়ে নিনজা ঘাতক বানায়। বিশ্বের অনেক বড় বড় নেতা এদের ব্যবহার করে থাকেন, যদিও ব্যাপারটা সাধারণ মানুষের চোখের আড়ালে। যেই কেউ এই বংশকে 100 পাউন্ড সোনা দিলে তারা তার টার্গেটকে নিশ্চিন্তে খুন করে দেয়। এই বংশটা 21তম প্রজন্মের, আর গত 100 বছরেরও বেশি সময় ধরে গোপনে কাজ করছে। অনেক বড় বড় খুন, যেমন রাশিয়ার প্রেসিডেন্ট, জাপানের প্রধানমন্ত্রী, সব ওদের কারণেই হয়েছে। অনেকেই ওদের অস্তিত্ব জানে, কিন্তু কেউ মুখ খুলতে সাহস পায় না। একটা মিটিং চলাকালীন লর্ড ওজুনু এক ছেলেকে দলে আনে, নাম রাইজো। তার মা বাবা ওকে ফেলে গেছিল, আর এই বংশ তাকে আশ্রয় দেয়। লর্ড ওজুনুর মনে হয়েছিল রাইজোই হতে পারে পরবর্তী নেতা। এর জন্য তার প্রশিক্ষণ ছিল সবচেয়ে কষ্টের। মাত্র 10 বছর বয়সে ছোট্ট একটা ভুল করায় তার পুরো শরীর ছিল দাগে ভর্তি। একজন নিনজার সবচেয়ে বড় গুণ হলো নিঃশব্দে থাকা। রাইজোকে কাঠের মেঝেতে শব্দ না করে হাঁটতে শেখানো হয়। একটু শব্দ হলেই চাবুক মারা হতো পায়ে। রাতে ব্যথায় ঘুমাতে পারত না সে। তখন প্রথম কেউ তার প্রতি দয়া দেখায়। একটা মেয়ে তার ক্ষততে ওষুধ লাগিয়ে দেয়। তার নাম ছিল কিরিকো, আর সেও ছিল একজন ট্রেনিং নেওয়া নিনজা। সাধারণত এই বাচ্চাদের শেখানো হয় কোনো আবেগ না রাখতে, কিন্তু কিরিকো ছিল আলাদা। সে সহিংসতা আর খুনে বিশ্বাস করত না, তবুও বংশকে সমর্থন করত। সময়ের সঙ্গে রাইজো আর কিরিকো একসাথে বড় হতে থাকে। ওরা খুব কম কথা বললেও সবসময় একে অপরকে খেয়াল করত। রাইজো তার প্রজন্মের সবচেয়ে দক্ষ নিনজা হয়ে ওঠে। একবার এক সিনিয়র নিনজার সাথে ট্রেনিং ম্যাচে প্রতিপক্ষ বাজে কৌশল করে জিতে যায়। মাস্টার তখন রাইজোকেই দোষারোপ করে আর তার ওপর এক ভয়ানক আঙুলের খোঁচা চালায়, যাতে সে যন্ত্রণায় কাতর হয়ে যায়। তার শেষ পরীক্ষা ছিল পুরো রাত চিকিৎসা ছাড়া বেঁচে থাকা। পরদিন সকালে লর্ড ওজুনু দেখে রাইজো এখনও টিকে আছে, আর এতে সে গর্বিত হয়। এরপর রাইজো এমন নিনজা হয়ে ওঠে যে চোখ বাঁধা আর হাত বাঁধা অবস্থাতেও প্রতিপক্ষকে হারিয়ে দেয়। কিরিকো গর্বিত হলেও ভেতরে ভেতরে হতাশ হয়ে পড়ে এই জীবনযাপন দেখে। সে ছোটখাটো নিয়ম ভাঙতে শুরু করে। রাইজো তাকে সাবধান করে দেয়, কারণ সে জানে যদি নেতা জানতে পারে তাহলে ওর হৃদয় উপড়ে ফেলবে।
তখন কিরিকো বলে তার হৃদয় তো রাইজোর, সেটা কেউ চুরি করতে পারবে না। একবারের ট্রেনিংয়ে কিরিকোকে বলা হয় ছুরি দিয়ে একজনকে আহত করতে, কিন্তু কিরিকো সেটা না করতে পারায় তার মুখে কেটে দেওয়া হয় আর খাঁচায় আটকে রাখা হয়। সেই রাতে রাইজো চুপচাপ গিয়ে তাকে পানি দেয়। কয়েকদিন পর এক বৃষ্টি ভেজা রাতে কিরিকো পালানোর চেষ্টা করে আর রাইজোকে সাথে যেতে বলে, কিন্তু রাইজো বংশের প্রতি অনুগত থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ এটাই সে ছোট থেকে জেনে এসেছে। শেষ পর্যন্ত কিরিকো ধরা পড়ে আর তাকে প্রকাশ্যে সবার সামনে মেরে ফেলা হয়, তার হৃদয় ছিঁড়ে। সেদিন রাইজোর ভেতর কিছু একটাও যেন মরে যায়, তবুও সে বংশের অনুগত থেকেই যায়। তারপর কাহিনী চলে আসে বার্লিনে, ইউরোপোল হেডকোয়ার্টারে। মিকা নামে একজন ফরেন্সিক অফিসার এই বংশের অস্তিত্বের প্রমাণ পায়। তথ্য কতটা ভয়ানক সেটা না বুঝেই সে তার বস মোরলোর কাছে যায়। মোরলো প্রথমে বিশ্বাস করতে চায় না যে এমন কোনো নিনজাদের গোপন সংগঠন আছে যা শুধু অভিজাত লোকেরাই জানে। তখন মিকা তাকে কিছু প্রমাণ দেখায়, যেগুলো দেখায় কিভাবে বড় বড় রাষ্ট্রপ্রধানদের টাকা এই বংশে যাচ্ছে আর সেই সঙ্গে বহু নাম করা লোক মারা যাচ্ছে। এখন কৌতূহলী হয়ে মোরলো নিজেই তদন্ত চালাতে শুরু করে। তারা খুঁজে পায় আগে ভি সাবাটিনা স্ট্রিটের এক সিনিয়র এজেন্ট এই একই বংশ সম্পর্কে রিপোর্ট করেছিল, কিন্তু যখন তার কাজের স্বীকৃতি আসতে থাকে তখন তাকে পাগল বলে সরিয়ে দেওয়া হয় আর শেষে তাকে মেরে ফেলা হয়। তারপর দেখা যায় রাইজো এখনও বার্লিনেই আছে, একটা নোংরা ফ্ল্যাটে থাকছে, এক বিশেষ মিশনে এসেছে। প্রতিদিন সকালে সে পেরেকের টুকরো দিয়ে শরীর চর্চা করে, যেটা তার মাস্টার তাকে শিখিয়েছিল। একদিন সে কাপড় কাচতে যায় এক লন্ড্রিতে, সেখানেই এক মেয়ের সঙ্গে দেখা হয়। মেয়েটা দেখতে মিশুক টাইপের, কিন্তু রাইজো বুঝে ফেলে সে একজন নিনজা। দুজনেই একে অপরকে আক্রমণ করে বসে আর ভয়ঙ্কর লড়াই শুরু হয়। একটু পর দেখি ওয়াশিং মেশিন থেকে রক্ত বেরোচ্ছে আর মেয়েটার দেহ যা ভেতরে ঘুরছে। এইদিকে মিকা তার তদন্ত চালিয়ে যাচ্ছে। সে খুঁজে পায় সেই প্রাক্তন এজেন্টের স্ত্রীকে, যাকে একসময় নিনজারা মেরে ফেলেছিল কারণ সে গোত্রের গোপন তথ্য ফাঁস করেছিল। মেয়েটা বলে তার স্বামী আগে অনেক সাহসী আর শক্তিশালী ছিল, কিন্তু ওই ঘটনার পর পুরোপুরি বদলে যায়। সে এতটাই ভয় পেয়েছিল যে ঘরের সব দরজা জানালায় দুটা করে তালা লাগাতো আর সবখানে আলো জ্বালিয়ে রাখত, যাতে কোনো নিনজা লুকাতে না পারে। তবুও একদিন হঠাৎ আলো নিভে যায় আর সেদিনই তাকে মেরে ফেলা হয়। পরদিন অফিসে মিকার কাছে এক উঁচু পর্যায়ের অফিসার আসে তাকে মূল্যায়ন করতে। আসলে লোকটা এসেছে তাকে নজরে রাখতে, কারণ সবাই বলছে মিকা এমন কিছু নিয়ে খুব মাথা ঘামাচ্ছে যেটা ওর একেবারেই দেখা উচিত না। সেই রাতে মিকা সাবধানে বাসায় ফেরে, কিন্তু দেখে পুরো ব্লকটাই অন্ধকার, বিদ্যুৎ নেই। তবুও সে তার ফ্ল্যাটে ঢোকে আর তখনই এক নিনজা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ করেই আরেক নিনজা এসে আগের জনকে মেরে ফেলে, আর সে আর কেউ নয়, রাইজো। এরপর একটা ফ্ল্যাশব্যাক চলে আসে। রাইজো তখন বড় হয়েছে, তার প্রথম হত্যা মিশনে বের হয়েছে। সে নিজের ভেতরের রাগ বের করে দিয়ে সেই টার্গেটকে নির্মমভাবে মেরে ফেলে। মিশন শেষ করে সে ছাদে যায় তার গোত্রের অন্যান্যদের সঙ্গে দেখা করতে। ওজুনু তখন তাকে বলে, তুই আমার গর্ব। রাইজো তখন তার মুখ আর চোখে কোপ মারে। আরও কিছু নিনজা হেসে তাকে ছাদ থেকে ফেলে দেয়। ভীষণভাবে জখম হয় সে, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায়। সেই থেকে সে তার নিজের গোত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, চুপচাপ তাদের মিশনগুলো বানচাল করছে। মিকার জীবনও সে এই কারণেই বাঁচায়। তারা একটা হোটেলে যায় আর পোশাক পাল্টে ফেলে, কারণ নিনজারা সুগন্ধি ভিত্তিক ট্র্যাকিং করে। এরপর মিকা মোরলোকে ফোন করে জানায় যে সে এখন রাইজোর সঙ্গে আছে। মোরলোকে রাইজোকে ধরার আদেশ দেওয়া হয়েছে। যদিও সে জানে রাইজোই তাদের শেষ ভরসা, তবুও নিজের চাকরি বাঁচাতে তাকে ধরতেই হবে। তারা যখন পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল, হঠাৎ পুলিশ এসে রাইজোকে ধরে ফেলে। তাকে গোপন একটা জায়গায় নিয়ে যাওয়া হয় আর সেখানে শিকলে বেঁধে রাখা হয়। মিকা জানতে পারে মোরলো তাকে ইচ্ছে করেই ধরিয়ে দিয়েছে, ভেবেছে জেলে থাকলেই রাইজো নিরাপদে থাকবে। সেই রাতে মিকা রাইজোর সঙ্গে দেখা করতে যায় আর তাকে পানি দেয়। রাইজো তখন বলে, খুনিরা আসছে, এখনই যে কোনো কিছু হতে পারে। মিকা মোরলোকে সতর্ক করতে যায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আলো নিভে যায়, ছায়া থেকে নিনজারা বেরিয়ে আসে। সৈন্যদের উন্নত অস্ত্র থাকলেও তারা নিনজাদের সামনে কিছুই করতে পারে না।
ঠিক যখন রাইজোকে মারার সময় হয়ে এসেছে তখনই মিকা তার শিকল খুলে দেয়। রাইজো লড়াই শুরু করে আর মিকাকে পালাতে বলে। অজুনো গোত্রের অন্যতম সেরা ছাত্র ছিল রাইজো, তবুও এতগুলো নিনজার মুখোমুখি হওয়া কঠিন। মহাসড়কে তীব্র লড়াই চলে। ঠিক তখনই এক নিনজা যখন রাইজোকে শেষ করতে যাচ্ছিল, মিকা গাড়ি চালিয়ে এসে তাকে চাপা দিয়ে দেয়। সে রাইজোকে নিয়ে এক হোটেলে যায়। রাইজো গুরুতর আহত, তবুও চিকিৎসা নিতে রাজি হয় না। মিকা পাশে বসে দুঃখ করে আর বলে, আমি কিছু করতে পারিনি, তবুও ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। তারপর সে একটা ট্র্যাকিং ডিভাইস বের করে বংশের ঘাঁটি খুঁজে বের করার জন্য। কিন্তু পুলিশের আগেই খুনিরা এসে রাইজোকে অপহরণ করে নিয়ে যায়। পুলিশ এসে শুধু মিকাকে বসে থাকতে দেখে। মিকা জানায় মাত্র 10 মিনিট আগে রাইজোকে তুলে নিয়ে গেছে। অজুনোর ঘাঁটিতে এক প্রতিনিধি রাইজোর সামনে আসে। সে রাইজোকে ক্ষমা চাইতে বলে, কিন্তু রাইজো কিছুতেই রাজি হয় না। অজুনু ভীষণ রেগে যায়, কারণ এক সময় সে রাইজোকে নেতা বানানোর কথা ভেবেছিল। রাইজোকে সেই জায়গায় আনা হয় যেখানে কিরিকোকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তাকে গোত্রের সবচেয়ে ভয়ঙ্কর আঙুলের খোঁচা কৌশলে 3 বার আঘাত করা হয়। সাধারণ মানুষ একবারই মারা যেত, কিন্তু রাইজো শুধু রক্ত বমি করে, আর তার সাথে বেরিয়ে আসে সেই ট্র্যাকিং ডিভাইস। নিনজারা বুঝে ওঠার আগেই মিকা পুরো পুলিশ বাহিনী নিয়ে এসে হাজির হয়। তখনই বিশৃঙ্খলা শুরু হয়। অনেক নিনজা বিস্ফোরণে মারা যায়, ছায়া আর তাদের সাহায্য করতে পারে না। ভয়াবহ যুদ্ধ হয়, উভয় পক্ষেই প্রচুর লোক মারা যায়। রাইজো শেষ পর্যন্ত নিজেই নিনজাদের একে একে শেষ করতে থাকে। তারপর সে নিজের প্রাক্তন গুরু অজুনুর মুখোমুখি হয়। অজুনু তখন এক ঘরে চুপচাপ বসে থাকে, বাইরে সবাই মরছে। হঠাৎ সে অদৃশ্য হয়ে রাইজোর পেছনে এসে পড়ে আর তাকে অন্য ঘরে ঠেলে দেয়। তারা দুজনেই তরবারি বের করে, যুদ্ধ শুরু হয়। অজুনু বলে, আমি তোর বাবা। রাইজো জবাব দেয়, আমি কারো ছেলে না, তোমাকে মেরে ফেলাই হবে আমার প্রথম নিঃশ্বাস। তারা আবার যুদ্ধ শুরু করে। অজুনু হঠাৎ অদৃশ্য হয়ে যায়, পরে আবার ফিরে এসে মিকার বুকে ছুরিকাঘাত করে। লড়াই চলতেই থাকে। শেষে রাইজো ও অজুনুর ছায়ার কৌশল ব্যবহার করে তাকেও ছায়া থেকে কেটে ফেলে। শেষে সে অজুনুর কাঁধে তরবারি চালিয়ে তাকে শেষ করে ফেলে। প্যারামেডিকরা এলে রাইজো মিকাকে নিয়ে বাইরে বের হয়। দেখা যায় মিকার হৃদয়ও বুকের ডান পাশে, রাইজোর মতোই, মানে সে বেঁচে যাবে। শেষ দৃশ্যে রাইজো একাডেমির দেওয়াল থেকে লাফ দেয়, ঠিক যেমন কিরিকো একদিন করতে চেয়েছিল। গল্পটা আমাদের একটা শক্ত বার্তা দেয়, জীবনে যদি কোনো লক্ষ্য থাকে আর মন থেকে কিছু চাও, তাহলে সময় লাগুক বা যত বাধাই আসুক, যদি নিজের বিশ্বাস আর আবেগ ধরে রাখো, তাহলে একদিন না একদিন তুমি ঠিকই সফল হবে। এইভাবেই শেষ হলো অসাধারণ সিনেমাটা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।